দেখুন, রাজেশ এক্সপোর্টে স্ক্যামটা নিয়ে যে 14 লাখ কোটি টাকার ঘাপলা হচ্ছে, বাই নাও আপনাদের এটুকু জেনে যাওয়া উচিত ওই 14 লাখ কোটি টাকার সাথে স্ক্যামের কোনো সম্পর্ক নেই। স্ক্যাম হয়েছে, কিন্তু আমি এটা বলবো এর থেকেও বড় স্ক্যাম হয়েছে নাইকা এবং লেন্সকার্টে। আমি সেটাতে আসছি। সমস্যাটা হচ্ছে এই যে মানুষ যখন অশিক্ষিত হয় কোনটা বিগার স্ক্যাম, কোনটাতে অ্যাকচুয়ালি ভারতীয় যারা ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার মার্কেটে তাদের লস হয়, সেইটা না বুঝে শুধুমাত্র রাজনৈতিক কারণে না বিজেপিকে ধুয়ে দিতে হবে বলে লাফালাফি করে, তখন অ্যাকচুয়ালি কিন্তু শেয়ার মার্কেটের যে স্ক্যামটা এবং ভারতের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি চোখের চাপা পড়ে যাচ্ছে। দেখুন, রাজেশ এক্সপোর্টের যেটা 14 লাখ কোটি টাকা রেভিনিউ, এর পুরো গোলমালটাই হচ্ছে বলছে বিদেশি মানে সুইডেনে মোস্টলি ওদের একটা ওভারসিজে একটা দেখিয়েছিল। তো সিচুয়েশানটা এটাই যে বিদেশে যদি আপনার কোনো সাবসিডারি থাকে এবং সেখানে যদি এক্সট্রা রেভিনিউ হয়, সেই রেভিনিউ যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়াতে না আসছে, মানে ইন্ডিয়াতে বুক না হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে, ইট ইজ ইমমেটেরিয়াল টু শেয়ার মার্কেট। তো ন্যাচারালি ঠিক আছে, বিদেশে ইনফ্লেটেড রেভিনিউ দেখিয়েছে, কিন্তু সেই ইনফ্লেটেড রেভিনিউ ইন্ডিয়াতে যে প্রফিট লস রাজেশ এক্সপোর্টে সেটাতে কোনো এফেক্ট করেনি, করার কথাও না। কারণ আলটিমেটলি রেভিনিউ যেখানে নেই, টাকাও আসেনি ইন্ডিয়াতে, না থাকলে প্রফিট লসের স্টেটমেন্টের মধ্যে আসবেও না। তো দেখা যাচ্ছে যে রাজেশ এক্সপোর্ট ইন্ডিয়াতে ভালোই লোকসান করেছে এবং যার জন্য এদের শেয়ার ভ্যালু অত্যন্ত খারাপ ছিল। কোম্পানি অলরেডি 3-4 বছর আগে মার্কেটে শুয়ে গেছিলো। এবার প্রশ্ন উঠবে তারপরেও কেন এলআইসি এখান থেকে বেরিয়ে আসেনি। সেগুলো এলআইসি জানে, আমি বলতে পারবো না। স্ক্যাম হলেও হতে পারে, সেটা যে এলআইসিতে কাউকে টাকা খাইয়েছে। তো ভারতে তো সব লেভেলে টাকা খাওয়ানো চলে। তো আই ডোন্ট কেয়ার যে কী হয়েছে, সেটা পরবর্তীকালে হয়তো আসবে কী হয়েছে। তো মজার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে অলরেডি কোম্পানিটা যতই ওটা 14 লাখ কোটি টাকার রেভিনিউ বাইরে দেখাক না কেন, সেই রেভিনিউটা যেহেতু ইন্ডিয়াতে আনতে পারছে না, বা মানে ওখান থেকে ওদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে ঢোকেনি, এবং যেহেতু শেয়ার মার্কেটের পুরো ভ্যালুয়েশনটা প্রফিট লস স্টেটমেন্টের উপরই বেস করে মূলত হয়, সো ন্যাচারালি ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে খুব যে বেশি লস করেছে বাদৌ লস করেছে কিনা আমি জানি না। কারণ মেন ব্যাপারটা হচ্ছে যে অলরেডি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে ওই ডেটাগুলো আসার কথাই না। কারণ তা নাহলে তো অডিটাররা জেলে যাবে, রাইট? অডিটাররা তো একটা লাইসেন্স প্রাপ্ত অডিটার, ওরা তো আর অন্য কেউ করে না, ওটা তো আর সরকার করে না। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে রাজেশ এক্সপোর্টে যে ঘাপলাগুলো হয়েছে তার মধ্যে আরেকটা হচ্ছে, যেমন ওদেরকে 18,000 কোটি টাকার একটা গভর্নমেন্ট গ্র্যান্ট পাই দেওয়ার ব্যবস্থা ছিল, তো সেটা ওই ব্যাটারি টেকনোলজির জন্য, কিন্তু সেই গ্র্যান্টটা কিন্তু গভর্নমেন্ট আলটিমেটলি দেয়নি। নিজেরা প্রমোটাররা টাকা ঢুকিয়েছে শেয়ার মার্কেট থেকে নিজেদের ইয়েতে, যেটা অ্যাকচুয়ালি অন্যায় এবং স্ক্যাম। সেগুলো তো ইনভেস্টিগেট করে এদের জেলে পড়া উচিত, নো ডাউট। কিন্তু এই ধরনের ঘটনা ভারতের শেয়ার মার্কেটে লাস্ট 30-40 বছর ধরে হয়ে যাচ্ছে। এটা হর্ষদ মেহতা স্কেলে কোনো স্ক্যামই নয়। কারণ এখানে প্রফিট লস স্টেটমেন্টে খুব একটা ম্যানিপুলেট করার কোনো স্কোপ ছিল না। অলরেডি 2023 সাল থেকে লোকজন কোম্পানি থেকে বিনিয়োগ তুলে নিয়েছে, এক্সেপ্ট ফর এলআইসি। তো এলআইসির সামান্য একটা পরিমাণ টাকা আছে, ইটস নাথিং। তো মানে এলআইসি এক্সপোজারের তুলনায়। তো এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এর থেকেও বড় স্ক্যাম হয়েছিল হচ্ছে নাইকা এবং লেন্সকার্টে। প্রচুর খুচরো বিনিয়োগকারী এই দুটো কোম্পানিতে লস খেয়েছে। এবং নাইকার আইপিও যে শেয়ার ভ্যালুয়েশন, তারপরে কোম্পানি ভ্যালু 90% প্লাস কমে যায়। লেন্সকার্টেও তাই হয়েছে। এই স্ক্যামগুলো অনেক সফিস্টিকেটেড স্ক্যাম ছিল প্রোমোটারদের। কারণ প্রোমোটাররা নিজেদের মধ্যে ইন্টারনাল শেয়ার ট্রেডিং করে শেয়ারের দাম বাড়িয়েছিল, মানে যেগুলো খুব ন্যাকারজনক ঘটনা, যাতে প্রচুর বিনিয়োগকারীর ক্ষতি হয়েছে। সেই স্ক্যামগুলো নিয়ে আলোচনা করা দরকার, কারণ এগুলো এত সফিস্টিকেটেড স্কিম, এদেরকে ধরার জন্য কোনো লিগাল ফ্রেমওয়ার্ক ছিল না। তো মুশকিল হচ্ছে যে অন্ধের মতো ভুলভাল জিনিসের পেছনে ছুটলে তো হবে না। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্ষতি করছে সেগুলোর পেছনে না ছুটে, যেগুলো মানে পুরো রাজনৈতিক কারণে হ্যাঁ এটা খারাপ ওটা খারাপ ওই ধরনের উইচ্যান্ট করে ওটা লাভ হবে না। দ্যাট উইল অ্যাকচুয়ালি ব্যাকফায়ার।